এই একই সঙ্গে যে এরম ভাবে তোমাদের আন্দোলনটা হয়তো সমাজকে অপরিষ্কার করে দিল। অবশ্যই সমাজের কিছুটা মানুষকে ইউনাইটেড করলো অবশ্যই আমাদের আন্দোলন। সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে আমাদের আন্দোলনের পাশে থেকেছেন তাদেরকে কুর্নিশ। এবং আমরা মনে করি যে এই যে রেপ মার্ডার এই যে কালচার, স্যার যেমনটা বললেন আমি এখানে ডিফার করছি, উনি বলেছেন যে এটা হয়তো ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমরা যদি নিজেদের চিন্তাভাবনাই পরিবর্তন করতে না পারি যে ভবিষ্যতে এটা থাকবে, আমরা এটা চাই না, আমরা চাই এটার মুক্ত একটা সমাজ হোক, যদি আমরা চিন্তাভাবনাই পরিবর্তন। তোমাদের আন্দোলনে এমনও তো দেখা গেছে আন্দোলনে যোগ দিতে এসেছে অনেকে, তাদের সাথেও মানে অনেক ওখানে খারাপ ব্যবহার হয়েছে বা অনেক কিছু হয়েছে, সে নিয়েও তো সমাজ মাধ্যমে লেখালেখি চলছে। খারাপ ব্যবহার বলতে একজন অভিনেত্রীকে ধাক্কা দিয়ে গাড়িতে ইয়ে করে দেওয়া হয়েছে, গাড়ির মধ্যে আক্রমণ করা হয়েছে, এটাও তো এক ধরনের থ্রেট কালচার। যে থ্রেট কালচারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারবাবুরা বলছেন, এটা আমি শুনিনি কোথাও। শ্যামবাজারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে তুলে দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তাররা করেছেন এটা। জুনিয়র ডাক্তার আন্দোলনের মধ্যে থেকে কে করেছেন সেটা তো প্রতিবাদ হওয়া উচিত, সেটা অবিলম্বে প্রতিবাদ হওয়া উচিত। এটা যদি হয়ে থাকে এটা প্রতিবাদ হওয়া উচিত, অবিলম্বে সেই সময় প্রতিবাদ হওয়া উচিত ছিল, এবং এর বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন। এই ছোট ছোট প্রত্যেকটা ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। যদি একটা বড় ঘটনা, ডাক্তার কিন্তু সামাজিক জীব, কিন্তু সমাজের বাইরে নয়, এমন নয় যে সমাজের এই যে তোমরা যে আন্দোলন করছো, এই যে সন্দীপ ঘোষ তিনিও তো একদম কৃতি চিকিৎসক, পিজিআই চণ্ডীগড় থেকে পাস করা, সুতরাং তার বিরুদ্ধে আন্দোলন, তিনি তো ডাক্তারই, সুতরাং ডাক্তাররা সবাই বলছিল। কিন্তু তাকে সরকার যখন নিয়োগ করছে তখন সরকারের বারবার দেখা উচিত, এমনকি তার বিরুদ্ধে বহুবার আন্দোলন হয়েছে, তাকে সাসপেন্ড, তাকে পরিবর্তন করে অন্য হসপিটালে পাঠানো হয়েছে, কিন্তু অদৃশ্য জাদু বলে তিনি আবার একটা বক্তব্য আছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে 3টে মামলা হয়েছে এবং বিজেপি মামলাটা করেছে। এবং আমি আরেকটা জিনিস, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি 3টে মামলাকেই কিন্তু পত্রপাঠ সেখানে নেগেট করে দিয়েছেন। যে অভিযোগগুলো ওই অ্যাসিস্ট্যান্ট সুপার আক্তার আলী তুলেছিলেন, সেই ছত্রে ছত্রে সেই অভিযোগগুলো লিপিবদ্ধ করেই কিন্তু আরটিআই এবং মামলা হয়েছিল। তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনিও কি পক্ষপাতদুষ্ট? আমার এখানে সন্দীপ ঘোষকে ডিফেন্ড করা কোনো দায় নেই, ও যদি অন্যায় করে থাকে ও জেলে থাক, ফাঁসি হোক, আমার কিছু যায় আসে না। কিন্তু এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে সরকার ইন্ধন দিয়েছে, ইটস নট লাইক দ্যাট। এরকম প্রচুর প্রতিষ্ঠান তারা আরজিকর হাসপাতালকে স্বীকৃতি দিয়ে সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে মামলা হয়েছিল শিয়ালদা কোর্টে, এবং শিয়ালদা কোর্টের মামলায় এটা বিষয়ে আলোচনা হওয়া দরকার। টালা থানায় হচ্ছে তার তদন্ত করেছিল, কোর্ট ডাইরেক্ট করেছিল প্রথমত এফআইআর, এবং সেই থানাতে টালা থানার অফিসার রিপোর্ট জমা করে শিয়ালদা কোর্টে যে প্রাইমা ফেসি সব এভিডেন্স মিথ্যা। ঘটনাচক্রে সেই এফআইআর ইডি এখন নিয়ে ঘুরি ঘুরি দুর্নীতি ঠিক এই পয়েন্টটাকেই আমি ধরতে চাইছিলাম, যে এই যে মনিটরিং সিস্টেমটা থাকবে এখানে, কোর্ট আমি জানি না, সরকারের যিনি একেবারে শেষ মানে লাস্ট ওয়ার্ড তার কথা আমি জানি না, কিন্তু এই যে সন্দীপ ঘোষের কথা বলছেন, সন্দীপ ঘোষ জন্ম থেকেই যে একটা মানে ক্রিমিনাল নয়, উনি ওইখানে এসেছেন, ওখানে এসে তার কাজকর্মের সময়তে তিনি যখন ক্ষমতাটা পেয়েছেন এবং ক্ষমতার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের লোক হাজির হয়েছে, বিভিন্ন সেখানে প্রলোভন এসেছে। অমুকের লোকটা যিনি ওষুধ সাপ্লাই করেন, যে লোকটা ওখানে মানে অমুক করেন তমুক করেন, বিভিন্ন ধরনের যে সমস্ত ভেন্ডার্স, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রলোভন এসেছে এবং সেই প্রলোভনটাকে উনি চেক করতে পারেননি, তিনি সংযমের মধ্যে যেতে পারেননি। ওইখানেই কিন্তু আমাদের তার উপরের মাথার উপরে এমন একটা মানুষ দরকার বা একটা গ্রুপ বা এজেন্সি কন্ট্রোল করবে। আমরা আমাদের এতে স্মৃতি থেকে বলতে পারি যে অন্তত পক্ষে ডিএইচএস, ডিএমই, পিজির সুপার, তখন এমএসভিপি পোস্ট হয়নি, প্রিন্সিপাল, এসব আমাদের ঠোঁটস্থ থাকতো, তারা সব সেলিব্রিটি ছিলেন, ফিগার ছিলেন। তার কারণ হচ্ছে তাদের রাজনৈতিক ইনক্লিনেশন গত 34 বছরে ছিল না বাম জামানায়, তা নয়, কিন্তু প্রত্যেকের রাজনৈতিক ইনক্লিনেশন ছিলই। কিন্তু যে ব্যক্তিগুলোকে অন্তত পক্ষে চয়ন করা হতো, আমি বলছি না তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা বিরাট আহামরি কিছু হয়েছে, কিন্তু আমরা যারা দেখেছি আমাদের অভিজ্ঞতায়, আপনিও অন্ততপক্ষে 2-3 জনের নাম বলতে পারবেন, আমিও বলতে পারবো, কিন্তু এখন বলুন তো কতজন প্রিন্সিপালের নাম আপনার মনে আছে? কতজন? আমার কথা হচ্ছে আপনি যে পয়েন্টটা তুললেন সেটাই, যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাফল্য হচ্ছে যে তারা একটা রোগকে তুলে ধরেছে, আর আপনি বলেছেন অ্যান্টিবায়োটিক দেওয়ার কাজটা শুরু করতে হবে, সেটা কাকে করতে হবে? সরকারকে, নান আদার দেন গভর্নমেন্ট। ফলে এবার প্রশ্নটা হচ্ছে যে এখানে সরকারের যে কি ভূমিকা হবে
সেটা ইম্পর্টেন্ট। কারণ আমি বলছি যে একটু আগে মৌলিমাধব বাবু বলছিলেন না যে ওই যে সন্দীপ বাবু হচ্ছে প্রলোভনের মধ্যে পড়েছিলেন, আমি জিনিসটাকে ব্যাখ্যা করি অন্যভাবে। আসলে সরকারি ব্যবস্থার যে চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো থাকে সেটা কোথাও ফেল করছে, এবং ফেল করছে বাঘা বাঘা। দেখবেন শাসক দলের সাথে যুক্ত যারা ঘনিষ্ঠ, তারাই আসলে এই ফেলিওরটার মূল হোতা। এবং এই কারণেই বলছি যে ঘাটাল মাস্টার প্ল্যানের মতো যদি প্রতিশ্রুতি হয়, অর্থাৎ ছেলেরা তুলে ফেললেন এবং তারপর ওটা তো হচ্ছে তো হবে, যা ছিল তাই রইলো, ফলে আমি আবার বলছি যে এই আন্দোলনের ঘাটাল মাস্টার প্ল্যানের কথাটা বলে উনি বললেন ওনারা যখন ক্ষমতায় ছিলেন ক টাকা বরাদ্দ করেছিলেন মমতা ব্যানার্জির প্রশাসন গত বাজেটে বরাদ্দ করা, আমি আপনার বলার সময় বলিনি পার্থদা প্লিজ, 1200 কোটি টাকার কথা বলছেন। এইবার মুশকিলটা কোথায়, এরা একবারও বলে না যে আমাদের প্রতিবেশী রাজ্য প্রতিবেশী রাজ্য বিহারের জন্য 11,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে বন্যা মোকাবিলায়, সেই বাজেটে জিরো অ্যালোকেশন হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। কেন বিজেপি সমালোচনা করলে সিপিএম এর গায়ে লাগে বুঝতে পারছেন তো? বিশ্বভাই এই একই কারণে আমার আজকে ন্যাশনাল হাইওয়ে ওভারফ্লাডেড, আজকে যখন যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তার রেসপন্সিবিলিটি কার ঘাড়ে আসবে? আপনাদের রাজনীতি করে এই কারণে আপনারা শূন্য হয়ে গেছে। আমি আপনার বলার সময় বলুন ঝাড়খণ্ডের ট্র্যাকটা বললাম, আপনার বলতে হবে না, আমরা জানি কোনটা কি বলতে হয়। মুশকিলটা হচ্ছে কেন এই যে ঘোলা জলে মাছ ধরার কৌশলটা, উনি বলছেন না অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে সরকারকে, হ্যাঁ ঠিকই তো, সরকার অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করবে সিস্টেমের উপরে, আর জ্যোতি বসুর সরকার অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করেছিল আন্দোলনরত ডাক্তারদের উপরে। পার্থক্যটা এখানেই, অ্যাটিটিউডের পার্থক্য, অ্যাপ্রোচের পার্থক্য। মমতা ব্যানার্জির প্রশাসন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সহমর্মী এবং সাধারণ মানুষের সাথে নেই। এই জন্যই ডান্ডা পেটা করেছিল জ্যোতি বসুর পুলিশ, আর তাদের সমালোচনা করেছে। আপনার সবাই কি করেছিলেন? সরকার আপনাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে, আপনাদের অধিকাংশ দাবি, বেশিরভাগ দাবি মেনে নিয়েছে, এবং বেশিরভাগটাই মেনে নিয়েছে। মানে কোনোদিন ডাক্তারদের আন্দোলনে কোন সরকার এত দাবি আমার মেনেছে বলে আমার অন্তত ইতিহাস তা বলে না, ইতিহাসে নেই। আমি 4-5টা 6টা আন্দোলন বলতে পারি গোটা ভারতবর্ষে। গত 10 বছরে দেশের 22টি রাজ্যে 36 বার ধর্মঘট ছিলেন ডাক্তাররা। বেতন বৃদ্ধির দাবিতে জম্মু কাশ্মীরে 2000 রেসিডেন্ট ডাক্তার ধর্মঘট করেছিলেন। এরকম একাধিক উদাহরণ আমার কাছে রয়েছে, কিন্তু কোথাও মানা হয়নি, কিন্তু এখানে মানা হয়েছে। তারপরেও যেভাবে আন্দোলন আপনারা দীর্ঘায়িত করছেন, এই যে আংশিক সাধারণ মানুষের সাপোর্ট কি আপনাদের কাছ থেকে সরে যাচ্ছে না? না, একদমই সাধারণ মানুষের সাপোর্টই আমাদের আন্দোলনের বড় ভিত্তি, এবং তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন। আর একটা জিনিস বলি যে আপনারা বারবার অনেকেই বলছেন যে সরকার মেনে নিয়েছে, বা সরকার দিদি অরূপবাবু যেমনটা বললেন যে দিদি হিসেবে তিনি মেনে নিয়েছে, এটা শুধু দিদি হিসেবে নয়, তিনি মানতে বাধ্য হয়েছেন জনগণ এবং ডাক্তারদের যে আন্দোলন, সম্মিলিত আন্দোলনের ফলে উনি নিজে চাইতেন মানুষ মারা গেছেন। আমি বলতে চাই প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। আমি সেই সমস্ত পরিবারের প্রতি সহমর্মিতা রেখেই বলছি, এই যে 29 জন মারা গেছেন, এই যে তথ্য দেওয়া হচ্ছে, এটা শুধুমাত্র আমাদের আন্দোলনকে ব্যালেন্স করার জন্য দেওয়া হচ্ছে। এর আগের এই 1 মাসের যদি মানে আগস্ট থেকে সেপ্টেম্বর এই 1 মাসের তথ্য যদি দেখেন, এই 1 মাসে হসপিটালগুলোতে মৃত্যুর সংখ্যা 34, 35, 40, কোভিডের সময় সেই সংখ্যা 400। পেশেন্ট তো ফিরে চলে গেছে, প্রাইভেট হসপিটালে মুনাফা বৃদ্ধি পেয়েছে, সরকারি হাসপাতালে পেশেন্ট এসছে কোথায়? এসে কারণে তো ফিরে চলে গেছে। নার্সিং হোমের পেশেন্ট আছে, সেখানে এসএসকে এর কথা বলি, আপনাদের আন্দোলনে যথার্থতা নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই। সেই ডাক্তার এই আন্দোলনের ফলে যেটা হয়েছে, মৌলিমাধব বাবু আপনি আমাকে বলুন যে আজকে তৃণমূল আন্দোলন করেছে, আজ থেকে 41 বছর আগে আপনারা আন্দোলন করেছিলেন, হয়তো আজ থেকে আরো 20 বছর বা 30 বছর পরে আবার নতুন জুনিয়র ডাক্তার আন্দোলন করবেন, হয়তো অন্য কোনো ইস্যু থাকবে, হয়তো অন্য কোনো দাবি থাকবে, কিন্তু কোথাও তো একটা সব মিলিয়ে একটা দাবি আন্দোলন তার ইয়েতে দাবি দেওয়া আদায় করে নেওয়া সব ঠিক আছে, কিন্তু এটা নিয়েই তো সমাজ আমাদের, এই সমাজটাকে কোথাও মনিটরিং এর জায়গাটাকে কিন্তু আরো তাগড়া করতে হবে। এটা একটু আগে যেটা বলছিলেন যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, একটা ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। ইনফেকশনটা যখন খুব মারাত্মক আকারে হয়ে যায় তখন সেটা সেপসিস হয়, ঠিক আছে? এটা খানিকটা সেপসিসের জায়গায় পৌঁছে গেছে, কারণ একজন অন ডিউটি মহিলা ডাক্তার, তাকে যেভাবে নৃশংসভাবে বর্বরভাবে মারা হয়েছে,
এটা একটা মানে ওই রকম স্টেজে চলে গেছে, এই জন্য খুব স্ট্রং অ্যান্টিবায়োটিক লাগে, মানে আমাদের 4th জেনারেশন 5th জেনারেশন অ্যান্টিবায়োটিক লাগবে। তো সেইটাই হচ্ছে ব্যাপার, যে এই জন্য এই মুহূর্তে যেটা সরকারকে করতে হবে সেটা হচ্ছে যে খুব ক্লোজ মনিটরিং লাগবে, আর সিবিআইকে তাদের তদন্তটাকে ত্বরান্বিত করতে হবে, এবং এই নির্যাতিতার একটা যে তার যে একটা বিচার সেটা যেন যত শীঘ্র সম্ভব সেটা আমাদের কাছে মানুষের কাছে পৌঁছায়। এবং তারপরে শুধুমাত্র আরজিকর নয়, এই একেবারে প্রাইমারি লেভেল হসপিটাল থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত সমস্ত জায়গায় এই স্বাস্থ্য ব্যবস্থাকে একটু ঢেলে সাজাতে হবে। একদম, এটাই হচ্ছে। সুতরাং মৌলিমাধব বাবু যেটা বললেন, আমারও তাই মত, যে কোথাও একটা চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে, 1, 2 কোথাও এই যে সিবিআই কেও যে দ্রুত তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া শুরু করা এবং জনগণের মধ্যে একটা আস্থা ফেরানো সিবিআইয়ের প্রতি, সেটাও করা দরকার। রাজ্য সরকারের উচিত যে পদক্ষেপ তারা নিয়েছেন এই পদক্ষেপকে আরো এগিয়ে নিয়ে গিয়ে কড়া হাতে ভবিষ্যতে এই ধরনের দুর্নীতি চক্রকে ভাঙা এবং মানুষকে সুবিচার দেওয়ার কাজও করে যেতে হবে, এবং হাসপাতালে সন্দীপ ঘোষের যাতে জন্ম না হয় সেদিকেও নজর রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।